এবার হচ্ছে বিষয়টা যে আমরা প্রোটিনের মনোমারটা নিয়ে পড়েছিলাম, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আজকে যেটা বিষয়বস্তু আমাদের সেটা হচ্ছে মনোমার তো পড়ে নিয়েছি, আজকে পড়বো আমরা পলিমার। পলিমার হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে প্রোটিন। শেষে অ্যামাইনো অ্যাসিডের পরে শেষে আজকে আমাদের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে প্রোটিন। আচ্ছা, আমরা প্রোটিনের সম্পর্কে প্রথম ক্লাসেই জেনেছিলাম, আজকে একটু অল্প করে জাস্ট বলবো। এটা হচ্ছে প্রোটিন এমন একটা জিনিস, সেটা কি বলেছিলাম না, এটা হচ্ছে একটা পলিমার। ইট ইজ এ পলিমার অফ অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডের এটা একটা পলিমার। আচ্ছা, বাকি আর কি কি জেনেছিলাম, যে এই যে প্রোটিন, এটা যে ফাংশন যদি আমরা বলা চলে, তাহলে এর ফাংশন বিভিন্ন হতে পারে, বাট যদি প্রাথমিক ফাংশন আমরা বলি তাহলে স্ট্রাকচার অফ মাসেল ফর্ম, পেশির যে গঠন সেটা কিন্তু এই প্রোটিনে তৈরি করে। অর্থাৎ আমাদের যে মাসেল রয়েছে সেই মাসেলের গঠন কেমন হবে, বা সেই মাসেলে কোন প্রোটিন থাকে, এছাড়াও এই মাসেল ছাড়াও আমাদের রক্ত উপস্থিত বিভিন্ন প্রোটিন রয়েছে, যেই প্রোটিনগুলো যদি একটা বিশেষ কার্য বলি তাহলে এরা কিন্তু এনজাইম রূপেও কাজ করে। তাহলে প্রোটিনের একটা কাজ বলতে পারিস ফাংশন অ্যাজ এ এনজাইম, ফাংশন অ্যাজ এ এনজাইম, অর্থাৎ উৎসেচক রূপেও কাজ করে এই প্রোটিন। তাছাড়া এর বাকি যে সমস্ত জিনিস, যেমন আমি বলেছিলাম যে এর গঠনটা হচ্ছে বৃহৎ, কারণ অনেকগুলি অ্যামাইনো অ্যাসিডের সংযোগে এটা তৈরি হয়, তাহলে এর গঠন হচ্ছে বৃহৎ। তার সাথে সাথে এটা উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট। উচ্চ আণবিক গুরুত্ব মিন্স, এটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি, যার ভর অনেক, তাহলে ভর অনেক বিশিষ্ট, যেটাকে আমি বলেছিলাম যে অ্যাবভ 10,000 ডাল্টন, প্রথমেই বলেছিলাম বায়োমলিকিউলস এর ক্ষেত্রে। তাহলে বললাম ইট ইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, স্ট্রাকচার অফ মাসেল ফর্ম, অর্থাৎ পেশির যে গঠন, এবং তার সাথে সাথে ফাংশন এজ এনজাইম, এটা এনজাইম রূপেও কাজ করে। যদি এর উদাহরণ জানতে চাস তাহলে একটু পরে আসছি বিষয়টা। এর উদাহরণ যেমন একটা আছে বিটা গ্ল্যাকটোসাইডেজ, একটু পরে আসবো, সেটা লেখাবো, তখন এই জিনিসটা পেয়ে যাবি যে ফাংশন অ্যাজ এ এনজাইম। এ আরো অনেক কাজ করে, যেমন অক্সিজেন পরিবহন করে। কেমন স্যার, কিরকম অক্সিজেন পরিবহন? আমরা একটা বিশিষ্ট প্রোটিনের নাম শুনেছি কিনা জানি না, হিমোগ্লোবিন। রক্তে উপস্থিত হিমোগ্লোবিন, সে কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্ট করে আমাদের দেহে, যে অক্সিজেনের সরবরাহ পুরো। তাহলে এই হচ্ছে একটা বলতে পারি প্রোটিনের একটা বেসিক আর কি চেনার বিষয়, যে এটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট, এর স্ট্রাকচার হচ্ছে অনেক বড় বা বৃহৎ বলতে পারি, যেটা হচ্ছে একটা বায়োমলিকিউলস। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় বা পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তার সাথে সাথে এটা দেহ গঠন করে এবং তার সাথে সাথে এনজাইম রূপেও কাজ করে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসি প্রোটিনের গঠন, স্ট্রাকচার অফ প্রোটিন। স্ট্রাকচার অফ প্রোটিন, প্রোটিনের গঠন। এখানে আমরা বিভিন্ন গঠন পেয়ে থাকি, যেমন এক হচ্ছে সরল, বা বলতে পারি সরল বলা চলে কেমন, যে প্রাথমিক গঠন। তারপর হচ্ছে যৌগিক গঠন, তারপর যেমন আছে ত্রিমাত্রিক গঠন, চতুর্মাত্রিক গঠন, এই রকম গঠনগুলো রয়েছে। তো ফার্স্ট যেটা আমরা হচ্ছে প্রথম গঠনটা যেটা পাবো সেটা হচ্ছে প্রাইমারি প্রোটিন বা প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার, আচ্ছা, এই প্রাইমারি স্ট্রাকচার দিকে তাকাতে গিয়ে আমি
তোদের কয়েকটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, প্রাইমারি স্ট্রাকচারটা কি? এদিকে আসবি। এই শীটটা দেখতে পাচ্ছিস সবাই? শীটটা দেখ, ব্ল্যাক ব্লু করা আছে না? প্রত্যেকটা যে এক একটা কালার, এই কালার গুলো হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। কি বললাম? প্রত্যেকটা যে কালার, এই কালার গুলো হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এই হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে, এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত আছে না? লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম যে এক একটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে এইরকম আমি শুধু এখানে 4টা অ্যামাইনো অ্যাসিড দেখিয়েছি। এইরকম যখন আমি দেখব যে পরপর অ্যামাইনো অ্যাসিড গুলো 100 150 এইরকম যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর এইরকম একটা চেইন গঠন করেছে, তখন এই গঠনটাকে বলা হবে প্রোটিনের প্রাথমিক গঠন। বোঝা গেল কি বললাম? যে পরপর অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে যে একটা সরল রৈখিক সজ্জা তৈরি করে, বা একটা বলতে পারিস একটাই পলিপেপটাইড। কারণ দেখ কি বলেছিলাম, যদি এইটুকু আমরা ভাবি তাহলে এটা ডাইপেপটাইড স্ট্রাকচার না? দুটো অ্যামাইনো অ্যাসিড আর তাদের মাঝে পেপটাইড বন্ড, তাহলে এটা ডাইপেপটাইড স্ট্রাকচার না? এইরকম করে যদি আমি আরেকটা নিই তাহলে এটা ট্রাইপেপটাইড না? 3টা অ্যামাইনো অ্যাসিড, এইটা দিয়ে 4টা, এইরকম করে টেট্রা। তাহলে এইরকম করে 10টা যখন যাবে তখন আমি বলবো অলিগো। যখন আমার মোর দেন 100 যাবো তখন কি বলি? পলিপেপটাইড। আর পলিপেপটাইড চেনটাই তো হচ্ছে প্রোটিন। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে একটা স্ট্রাকচার, এইটাই হচ্ছে একটা প্রোটিনের স্ট্রাকচার। তাহলে বললাম প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে সেটাই যেখানে কি পাবো না, অ্যামাইনো অ্যাসিডের সজ্জা পাবো, অ্যামাইনো অ্যাসিডের রৈখিক সজ্জা, রৈখিক সজ্জা বা সরল রৈখিক সজ্জা যেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিডের, সেটাকে আমরা বলবো অ্যামাইনো অ্যাসিডের প্রাথমিক স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচার। অর্থাৎ যদি আমি এখানে ছোট্ট একটা বোঝানোর জন্য ছবি আঁকি, তাহলে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এখানে আবার পেপটাইড বন্ড, এখানে আবার অ্যামাইনো অ্যাসিড, আবার পেপটাইড বন্ড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এইরকম করে ডট ডট এন্ড অবধি। এটাই হচ্ছে একটা প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার, দ্বিতীয় স্ট্রাকচারটা কি? আচ্ছা, এই সেকেন্ডারি স্ট্রাকচারটা বোঝার আগে আমাদের একটু কেমিস্ট্রি সম্পর্কে একটু ন্যূনতম ধারণা একটু প্রয়োজন। আচ্ছা, কেমিস্ট্রিতে আমরা কি বন্ধন সম্পর্কে কোনো ওয়ার্ড জানি? বন্ধন, যে দুটো মৌলের মধ্যে যুক্ত যৌগ গঠন করে, তো বন্ধন সৃষ্টি করে। আচ্ছা, এই যদি বন্ধনটা পড়তে যাই তাহলে বন্ধন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন সমযোজী বন্ধন বলা হয় একটা, আমরা জানি সমযোজী বন্ধন, যেটা তৈরি হয় মানে ইলেকট্রনের বলতে পারিস যে শেয়ারিং বলে যেটাকে আর কি, যে তোর একটা ইলেকট্রন আমাকে দে, যে আমি নিজেরটা পূরণ করব, আবার আমার একটা ইলেকট্রন তুই নে যেটা আমরা পূরণ করব। যেমন হচ্ছে O2 N2, এই যে এই গঠনগুলো, এইগুলো হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে। তারপর রয়েছে অসমযোজী বন্ধন, তারপর রয়েছে আয়নীয় বন্ধন। এইরকম বিভিন্ন ধরনের বন্ড বা বন্ধন আমরা কেমিস্ট্রিতে দেখতে পাই। তো বিষয়টা হচ্ছে কিরকম, এই যে প্রোটিনের গঠন, এখানেও আমরা কিছু অসমযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন আমরা দেখতে পাই। কেমন? আচ্ছা, যেমন বিভিন্ন বন্ধন রয়েছে, তার মধ্যে একটা বন্ধন রয়েছে যার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। একটা বন্ধন রয়েছে যার মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি?
হাইড্রোজেন বন্ধন যেহেতু, তার মানে ওখানে হাইড্রোজেন উপস্থিত, ঠিক আছে। আচ্ছা, বন্ড যে হবে, বন্ড হয় কজনের মধ্যে? নিশ্চয় দুটো জনের মধ্যে তো হবে, স্বামী স্ত্রী, ভাই ভাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে বন্ধন দুজনের মধ্যে। তাহলে এক পক্ষ থেকে আমরা হাইড্রোজেনকে পেলাম যে বন্ধন করবে, মানে হাইড্রোজেন বন্ধন মানে হাইড্রোজেন। আচ্ছা, এবার এ কার সঙ্গে বন্ধন করবে? বলছে যাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওর থেকে আর কি, যাদের ইলেকট্রন টানার ক্ষমতা বেশি তাদের সাথে বন্ধন করে। বলছে কাদের সঙ্গে? বলছে অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, আর কে? ক্লোরিন। ফ্লোরিন, ফ্লোরিন দিয়েছি তো। প্রাথমিকভাবে তিনজন। তো হাইড্রোজেন যখন এদের সাথে বন্ধন করে তখন সেটাকে বলা হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ হাইড্রোজেন করবে কাদের সাথে? যাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎ ঋণাত্মকতা যেটাকে বলা হয় না, ইলেকট্রন টানার ক্ষমতা যেটা বেশি, এটা হচ্ছে এই তিনজনের সঙ্গে করে থাকে। কেমন? এই বন্ধনটা কিন্তু স্থায়ী নয়, এটা হচ্ছে একটা কাল্পনিক বন্ড। কেমন টাইপের? যে দেখা গেল কোন একটা যৌগের শেষে হাইড্রোজেন আছে আর কোন একটা যৌগের শেষে আবার অক্সিজেন আছে, তখন এই দুজনের মাঝে যে একটা কাল্পনিক বন্ধন তৈরি হয়, বা বলতে পারিস একটা আকর্ষণ বল তৈরি হয়, সেটাকেই বলা হয় হাইড্রোজেন বন্ড। এটা যদি একেবারে জল জ্যান্ত উদাহরণ দেখতে চাস, তাহলে এর মধ্যে এই বন্ধনটা দেখতে পাওয়া যায়। কার মধ্যে? জলের মধ্যে পাওয়া যায়। কেমন? যেমন হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ঠিক আছে। আবার ধর এখানে একটা অক্সিজেন, H2O মানে জল না, তাহলে এটা একটা জলের অণু, এটা একটা জলের অণু। আর এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, এই দুজনের মাঝে বন্ধন, তাহলে এই হয়ে গেল হাইড্রোজেন বন্ধন। বোঝা গেল? তাহলে আমরা জানি যে এক গ্লাস যদি জল নিই, সেখানে কোনোদিন একটা তো হাইড্রোজেন অণু থাকবে না, অনেকগুলো থাকবে। তাহলে তারা পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকবে? এই যে হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত থাকবে। বোঝা গেল? তাহলে আমরা সেকেন্ডারি স্ট্রাকচারে কিছু বন্ধন দেখতে পাবো, তার মধ্যে একটা বন্ধন কি বললাম? হাইড্রোজেন বন্ধন। বোঝা গেল? আচ্ছা, এটা একটা গেল। হ্যালো, হয়েছে? আচ্ছা, এটা গেল একটা হাইড্রোজেন বন্ড। তারপরে আরেক ধরনের বন্ধন হয়, যেটাকে আমরা বলি ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড। আমরা সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম না? তাহলে দেখা গেল যে দুটো সালফার একে অপরের খুব কাছাকাছি চলে এসছে। তো দুটো সালফার যখন একে অপরের খুব কাছাকাছি চলে আসে, তখন দুজনের মাঝে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে বলা হয় ডাইসালফাইড বন্ড। ডাই মানে দুই, আর সালফার, তাহলে দুটো সালফার মিলে যে বন্ধন, সেটাকে বলা হচ্ছে ডাইসালফাইড বন্ড। তারপরে আরেকটা বন্ধন যেমন পাওয়া যায় আয়নিক বন্ড। নাম শুনে বুঝতে পারছি যে এই বন্ধনটা আয়ন তৈরি করবে, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ মিলে যে বন্ধনটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে আয়নিক বন্ড। তাহলে এই ধরনের কিছু অসমযোজী বন্ধন এই সেকেন্ডারি স্ট্রাকচারটার মধ্যে পাওয়া যায়। কেন পাওয়া যায় না পাওয়া যায় তার বিশদ আমরা এক্ষুনি জানবো। এবার এই যে সেকেন্ডারি স্ট্রাকচারটা, এই সেকেন্ডারি স্ট্রাকচার কি ধরনের আমরা সেটা দেখি আগে। বলছি সেকেন্ডারি স্ট্রাকচারটা যদি টাইপ দেখি, তাহলে এটা দু ধরনের পাওয়া যায়।
টোটাল টু টাইপস, দুই ধরনের। কেমন? এটা হচ্ছে একটা আলফা হেলিক্স, আর একটা পাওয়া যায় বিটা প্লেটেড। একটা পাওয়া যায় আলফা হেলিক্স, একটা পাওয়া যায় বিটা প্লেটেড। কেমন? এই হেলিক্স ওয়ার্ডটা আমরা কোথাও শুনেছি? কার ক্ষেত্রে? হেলিক্স ওয়ার্ডটা আমরা কোথাও শিখেছি? এরকম একটা গঠন আছে মনে হয়, দুটো তন্তু মানে দুটো ডিএনএ এর গঠন। ডিএনএ তে কি বলি যে এটা একটা মইয়ের মতো স্ট্রাকচার, দুটো তন্তু থাকে, ওই দুটো তন্তু একে অপরকে পেঁচিয়ে থাকে, দড়ি যেমন হয় আর কি এরকম। তো ওই স্ট্রাকচারটা হচ্ছে একটা হেলিক্স স্ট্রাকচার। হেলিক্স মানেই হলো কি স্ট্রাকচার আমি বলি, হেলিক্স মানে হচ্ছে এটাই যে একটা কাল্পনিক অক্ষ, এরকম এইরকম একটা কাল্পনিক অক্ষ, আর ওই অক্ষটাকে ঘিরে এই ধরনের একটা স্ট্রাকচার। বুঝতে পারলাম কি বলছি? যে একটা কাল্পনিক অক্ষকে ঘিরে এই রকমের একটা পেঁচানো স্ট্রাকচার, এইটাকে বলা হয় হেলিক্স স্ট্রাকচার। কেমন? এই পেজটা যদি খুলে দিই তাহলে এই যে স্ট্রাকচার, বোঝা গেল? দেখবি ভালো করে, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আঁকা আছে না, তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড, এই তন্ত্রীটা যদি এইরকম একটা অক্ষকে ঘিরে এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করে, তখন সেটাকে বলা হয় প্রোটিনের কি স্ট্রাকচার? আলফা হেলিক্স স্ট্রাকচার। যেটা হচ্ছে কেন্দ্রতে একটা অক্ষকে কেন্দ্র করে প্রোটিন তন্তুটা বা বলতে পারিস পলিপেপটাইড চেইনটা পেঁচিয়ে অবস্থান করে বা সর্পিলাকারে অবস্থান করে। এই স্ট্রাকচারটার নামই হচ্ছে আলফা হেলিক্স স্ট্রাকচার। তাহলে কি বললাম যে আলফা হেলিক্স হচ্ছে একটি অক্ষকে কেন্দ্র করে, একটি অক্ষকে কেন্দ্র করে পেঁচানো পলিপেপটাইড, পেঁচানো পলিপেপটাইড। আচ্ছা, এই স্ট্রাকচারটার দিকে আরেকবার আসি। বললাম এটা হচ্ছে একটা আলফা হেলিক্স স্ট্রাকচার। এবার হচ্ছে কথাটা কিরকম, যদি এর কোনো শাখা বা প্রশাখা থাকে, তাহলে সেই শাখা প্রশাখা গুলো তোরা কোথায় দেখতে পাবি রে? বাইরের দিকে না, মানে এক কথায় শাখাটা এই দিক বেরিয়ে থাকবে না। তাহলে এই আলফা হেলিক্সের যে শাখাগুলো, এর শাখাগুলো তোরা দেখতে পাবি যে বাইরের দিকে বেরিয়ে আছে। তাহলে শাখা বাইরে বেরিয়ে থাকে, বা বলতে পারিস যে সাইডে বেরিয়ে থাকে বা ধার প্রান্তে বেরিয়ে থাকে। শাখা বাইরে বেরিয়ে থাকে। এইটা হচ্ছে আলফা হেলিক্সের স্ট্রাকচার। যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে হচ্ছে এইরকম একটা অক্ষকে কেন্দ্র করে এই ধরনের একটা স্ট্রাকচার, দ্যাট ইজ আলফা হেলিক্স স্ট্রাকচার। এবার আসি বিটা প্লেটেড শিট। আচ্ছা, প্লেট গঠনটা কেমন? এরকম না? প্লেট দেখে যদি আমরা আমাদের যদি খাবার টাবার দেয় মেহমান নামাজি করে প্লেট, তো এরকম প্লেট আর কি, মানে একটা সমতল বা বলতে পারিস একটা তল, এরকম এটাকে প্লেট বলে আমরা।
তো বিটা প্লেটেড কেমন জিনিসটাই বলি আগে গঠনটা। যখন পলিপেপটাইড চেনগুলো একে অপরের সাথে জিগজ্যাগ আকারে অবস্থান করে, দ্যাট ইজ বিটা প্লেটেড শীট। উপরে দেখ একটা পলিপেপটাইড গেছে ব্লু ব্ল্যাক করে, আবার নিচে একটা পলিপেপটাইড গেছে ব্লু ব্ল্যাক করে, আর তারা একে অপরের সাথে দেখ খাঁজ হয়ে আছে না? একজন মনে হচ্ছে বাইরের দিকে, আবার ভিতর থেকে ঢুকে বাইরে বেরিয়েছে, আবার বাইরে থেকে ভিতরের দিকে ঢুকেছে। তো এইরকম করে অবস্থান করছে। এবার এটা তো হয়ে গেল তোদেরকে দেখানোর জন্য, আসলে অবস্থানটা হচ্ছে এই রকমের। বোঝা গেল কি বললাম? অবস্থানটা হচ্ছে এই রকমের। এটাকে বলা হয় বিটা প্লেটেড শীট। যদি এই ধরনের স্ট্রাকচার পাওয়া যায়, খাঁজ কাটা, এটাকে বলা হয় জিগজ্যাগ। জিগজ্যাগটা যদি আরো ভালো করে বুঝি, আমরা ক্লাসে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা করি, এক কোণায় এখানে একজনকে বসে, আরেক কোণায় আরেকটাকে ওইরকম এইরকম, এইরকম করে একটা গঠন যাবে। তো এইটাও হচ্ছে জিগজ্যাগ স্ট্রাকচার, যেটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে করে। এবার এর যদি শাখা প্রশাখা থাকে, তাহলে বল এর শাখা প্রশাখাগুলো নিশ্চয়ই এইদিক ওদিক বেরোবে না, হয় উপরে নয় নিচে। তাহলে এর শাখা প্রশাখাগুলো কি থাকে? উপরের দিকে বা নিচের দিকে। কিন্তু আলফা হেলিক্সের কোথায় পেয়েছিলাম? সাইডের দিকে। আর এরগুলো উপর আর নিচের দিকে। আর বিটা প্লেটের শীটটা অবস্থান করে এই রকমের একটা প্লেটের মতো, যেটা হচ্ছে জিগজ্যাগ স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বিটা প্লেটেড শীট। এবার এই গঠনগুলো তৈরি হয় এই বন্ধনগুলোর জন্যই, যখন একে অপরের সাথে ওই বন্ধনটা যুক্ত। যেমন আমি যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে অ্যামাইনো অ্যাসিডে দেখবি যেটা হচ্ছে সি টার্মিনাল, মানে যেদিকে কি থাকে? কার্বক্সিলিক অ্যাসিড থাকে, কার্বক্সিল গ্রুপ থাকে, সি টার্মিনাল। সি টার্মিনালটা দেখতে কেমন রে? এই রকমের না? এরকম সি টার্মিনাল দেখতে না? লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম পলিপেপটাইডের ক্ষেত্রে সি টার্মিনাল আর এন টার্মিনাল। যেদিকে অ্যামিনো গ্রুপ থাকে সেটাকে বলা হয় এন টার্মিনাল, যেদিকে কার্বক্সিল গ্রুপ থাকে সেটাকে বলা হয় সি টার্মিনাল। তো এটা হচ্ছে সি টার্মিনাল। আচ্ছা, এবার এইরকম এন টার্মিনালটা ছিল কিনা? ছিল তো। এবার আমি যদি এই স্ট্রাকচারটাকে একটু ঘুরিয়ে দিই, তাহলে এরকম দেখতে লাগবে। ঠিক আছে? এবার এই যে হাইড্রোজেন আর এই অক্সিজেন, এই বন্ধন, তাহলে যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের শেষে হচ্ছে সি টার্মিনাল, আর একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এন টার্মিনাল। এদের যেটা অক্সিজেন যেটা থাকে ডবল বন্ডে, সেই ডবল বন্ডের অক্সিজেনটার সাথে অ্যামিনো গ্রুপের একটা হাইড্রোজেনের যে বন্ধন তৈরি হয়, সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটা কিন্তু এই স্ট্রাকচার গুলোর মধ্যে দেখতে পাওয়া যায় বলেই ওই ধরনের জিগজ্যাগ বা আলফা হেলিক্স স্ট্রাকচার দেখা যায়। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। এবার বললাম যেটা, যে বিটা প্লেটেড শীটের ক্ষেত্রে কি এটা হচ্ছে একটা জিগজ্যাগ স্ট্রাকচার, এটা হচ্ছে একটা জিগজ্যাগ স্ট্রাকচার যেটা হচ্ছে প্লেট সদৃশ, আর এর যে শাখা প্রশাখাগুলো সেগুলো উপর নিচে বিস্তৃত থাকে। শাখা উপর নিচে বেরিয়ে থাকে। উপর নিচে বেরিয়ে থাকে। এই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। টারশিয়ারি স্ট্রাকচার। আচ্ছা, টারশিয়ারি স্ট্রাকচারটা কেমন একটু বলি।
বলছে প্রাইমারি স্ট্রাকচার থেকে কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার আসে, সেকেন্ডারি স্ট্রাকচার থেকে টারশিয়ারি আসে, আর টারশিয়ারি থেকে কোয়াটারনারি আসে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা যে প্রাথমিক হচ্ছে প্রাইমারি, তারপরে হচ্ছে সেকেন্ডারি গৌণ, তারপর টারশিয়ারি, তারপর হচ্ছে কোয়াটারনারি। তো টারশিয়ারি স্ট্রাকচার এটাই যে এই যে সেকেন্ডারি স্ট্রাকচারের যে প্রোটিনগুলো রয়েছে, এই সেকেন্ডারি স্ট্রাকচার প্রোটিনগুলো যখন আন্তঃবন্ধন মানে এই যে যেগুলো বললাম আমি একটু আগে, এই বন্ধনগুলো যখন আরো বেশি মাত্রায় বেড়ে যায়, কি বললাম, এই বন্ধনগুলো যখন বেশি মাত্রায় বেড়ে যায়, প্লাস যখন পলিপেপটাইডের সংখ্যাটাও বেড়ে যায়, তখন গঠন আর এই ধরনের থাকে না, তখন গঠনটা হয়ে যায় এই ধরনের। বোঝা গেল কি বললাম? বললাম যে সেকেন্ডারি স্ট্রাকচার, সেই সেকেন্ডারি স্ট্রাকচারটা যে রয়েছে সেটা এসছে প্রাথমিক থেকে, প্রাইমারি থেকে। এবার প্রাইমারি স্ট্রাকচার থেকে আবার কি আসে, সেকেন্ডারি, আর সেকেন্ডারি থেকে আসে টারশিয়ারি, টারশিয়ারি থেকে আসে কোয়াটারনারি। তো এবার স্ট্রাকচারটা কেমন হয় সেটা হচ্ছে, এই যে একটা সেকেন্ডারি স্ট্রাকচার, এই সেকেন্ডারি স্ট্রাকচারের সঙ্গে যখন আরো আরো পলিপেপটাইড চেইন যুক্ত হয়, যেমন এটা আরেকটা বিটা প্লেটেড শীট, তো তাহলে এইরকম বিটা প্লেটেড শীট, এবার এদের মাঝে যখন বন্ড বেড়ে যায়, বন্ড বেড়ে যাওয়ার দরুন এরা আর এই ধরনের থাকে না, তখন এরা নিজেদের মধ্যে বন্ড করে এই স্ট্রাকচারটা একটা গোলাকার রূপ ধারণ করে। এই যে গোলাকার রূপ, যার মধ্যে দৈর্ঘ্য পাবি, প্রস্থ পাবি, উচ্চতা পাবি, এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় টারশিয়ারি স্ট্রাকচার বা 3D স্ট্রাকচার। বোঝা গেল? 3D মানেই তো 3 ডাইমেনশন, মানে যার মধ্যে দৈর্ঘ্য পাবি, যার মধ্যে প্রস্থ পাবি, যার মধ্যে উচ্চতা পাবি। তাহলে টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে সেটাই যে যে স্ট্রাকচারের মধ্যে ত্রিমাত্রিক বা তিনটে জিনিস পাবি, অর্থাৎ এটা হচ্ছে একটা 3D স্ট্রাকচার, 3 ডাইমেনশন, যার মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। এই যে প্রাইমারি আর সেকেন্ডারি, যেমন প্রাইমারির মধ্যে শুধু দৈর্ঘ্য ছিল, এমাইনো অ্যাসিডগুলো পর্বতযুক্ত দৈর্ঘ্যে, সেকেন্ডারি স্ট্রাকচার যেমন ছিল দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই যেমন বিটা প্লেটেড শীটটা দেখলাম আমরা। আর টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে 3D, যার মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, অর্থাৎ একটা জটিল গঠন বলা যায় আর কি। তাহলে টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে একটা 3D স্ট্রাকচার, যেটা হচ্ছে কি না পলিপেপটাইড পেঁচিয়ে গোলাকার ধারণ করে। পলিপেপটাইড পেঁচিয়ে গোলাকার ধারণ করে, তখন সেই স্ট্রাকচারটাকে বলা হয় টারশিয়ারি স্ট্রাকচার বা 3D। আর লাস্ট পাবি একটা তোরা, সেটা হচ্ছে কোয়াটারনারি। কোয়াটারনারি স্ট্রাকচার, যেমন এর পারফেক্ট উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অর্থাৎ একাধিক পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত, তার সাথে যখন অনেকগুলো 3D স্ট্রাকচার বা বলতে পারিস একাধিক 3D স্ট্রাকচার মিলে গঠিত যে প্রোটিন, সেটাকে বলা হচ্ছে কোয়াটারনারি। কেমন এই বলি, এটা একটা পলিপেপটাইড, এই পলিপেপটাইড চেইনটা দিয়ে গঠিত একটা কোয়াটারনারি টারশিয়ারি স্ট্রাকচার হলো। এটা একটা আছে, এটা দিয়ে একটা টারশিয়ারি,
এটা আছে, এটা দিয়ে একটা টারসিয়ারি, তাহলে এটা একটা 3D স্ট্রাকচার, এটা একটা 3D স্ট্রাকচার, এটা একটা 3D স্ট্রাকচার। এইরকম একাধিক 3D স্ট্রাকচার মিলে এই যে প্রোটিনটা গঠন করে এইটাকে বলা হয় কোয়াটারনারি। বোঝা গেল? এই স্ট্রাকচারটাকে বলা হবে কোয়াটারনারি স্ট্রাকচার। তার মধ্যে যেটা বললাম যে হিমোগ্লোবিন হচ্ছে একটা পারফেক্ট উদাহরণ। কেমন? হিমোগ্লোবিনের টোটাল চেইন থাকে 4টা, হিমোগ্লোবিনের টোটাল 4 চেইন থাকে, মানে 4টা পলিপেপটাইড চেইন থাকে। বোঝা গেল? এবার এইরকম একটা চেইন তৈরি করে যেটাকে বলা হয় আলফা, এইরকম একটা চেইন, এটাও আলফা। এইরকম একটা চেইন থাকে যেটাকে বলা হয় বিটা, এইরকম একটা চেইন থাকে যেটাকে বলা হয় বিটা। এইরকম দুটো আলফা চেইন, দুটো বিটা চেইন মিলে টোটাল ফরমেশনটা হয় আলফা 2 বিটা 2। যদি আমি এর সংকেতটা দেখাই তাহলে সংকেতটা এইভাবে লেখা হয় আলফা 2 বিটা 2, মানে দুটো আলফা চেইন আর দুটো বিটা চেইন, এই দুজন মিলে এই যে গঠনটা একসাথে জুড়ে থাকে এটাই হচ্ছে একটা হিমোগ্লোবিনের গঠন। যদি ভালো মার্কার থাকতো দেখিয়ে দিতাম, একটা দুটোকে ব্লু কালার দুটোকে ব্ল্যাক কালার করে, যে এইরকম 4টা থাকে টোটাল, এই 4জন মিলে যে স্ট্রাকচারটা গঠন করলো এই থেকে বলা হচ্ছে একটা কোয়াটারনারি স্ট্রাকচার। বোঝা গেছে? এই রকমেরই আমরা টোটাল প্রোটিনের 4 ধরনের স্ট্রাকচার পেয়ে থাকি। তাহলে এই যে কোয়াটারনারি স্ট্রাকচার, এর এখানে এই জিনিসটা লিখতে পারিস যে একাধিক টারশিয়ারি স্ট্রাকচার মিলে যে গঠন তৈরি করে তাকে বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার। বোঝা গেল? কি বললাম? যে একাধিক 3D স্ট্রাকচার মিলে যে গঠনটা তৈরি করে সেটাকে বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রোটিনের প্রকারভেদ। যে প্রোটিনকে আমরা কত ভাগে ভাগ করি। একটু আগে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে প্রোটিনের গঠন, যে প্রোটিনটা গঠন হয় কিভাবে। তো আমরা বললাম প্রথমে আমরা প্রাথমিক একটা গঠন পাই যেটা হচ্ছে লম্বা চেইন, তারপর আমরা একটা ওটাকে আবার যখন কি হয় পেঁচিয়ে থাকে বা প্লেট গঠন করে জিগজ্যাগ করে তখন সেটাকে আমরা সেকেন্ডারি গঠন বলি। আবার ওটারই যখন 3টা মাত্রা চলে আসে তখন সেটাকে আমরা টারশিয়ারি বলি। আবার এইরকম 2-3টা টারশিয়ারি স্ট্রাকচার মিলে যে প্রোটিনটা গঠন করে সেটাকে আমরা কোয়াটারনারি বলি। এইভাবে হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারটা আস্তে আস্তে বড় হয়েছে। এবার আমরা পড়ব প্রোটিনের প্রকারভেদ। তো তোদের বইতে দেওয়া আছে যেটা সেটাই করাচ্ছি, তবে বইতে একটা হিউজ মিস্টেক করা আছে। এবছরে যারা 7টা বই কিনেছিস বইটা খুল। ওখানে দেখবি দেওয়া আছে প্রোটিনের প্রকারভেদের মধ্যে দেওয়া আছে একটা হচ্ছে গঠনগত, আর একটাকে দেওয়া আছে অম্লত্ব। একটাকে দেওয়া আছে গঠনগত আর একটাকে দেওয়া আছে অম্লত্ব, আছে না? আচ্ছা, এইভাবে বলছে আছে, ওর বই নাই, এটাই তো কাজ, বই। আচ্ছা, গঠনগত আর অম্লত্ব। তো অম্লত্বতে যা আছে আছে, ওটা পরে আসছি। গঠনগত দিক থেকে আমরা 3টে পেয়ে থাকি। একটাকে বলা হয় সরল, একটা রয়েছে কম্পাউন্ড বা জটিল বা যৌগিক গঠন ওখানে পাবি। আসছি, দাঁড়া, ভিতরে দেখবি 3টা পাবি। আর একটা পাবি লব্ধ বা আহিত বা কনজুগেটেড প্রোটিন, সরি ডেরাইভ প্রোটিন, লব্ধ প্রোটিন, এই 3টে। এবার হচ্ছে বিষয়, সরলের মধ্যে কোনোদিন দেখেছিস যে একটা সরল আর তার মধ্যে জটিলতা রয়েছে, নাই তো? এবার সরলের নিচে দেখ লেখা আছে
যে এটা প্রোটিন এবং অপ্রোটিন অংশ বা প্রস্থেটিক গ্রুপ নিয়ে গঠিত। আছে লেখাটা? আছে না? আর ওখানেই দেখবি দেওয়া আছে যে যেটা হচ্ছে যৌগিক, যৌগিকের ক্ষেত্রে লেখা আছে যে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। দেওয়া আছে না? এই কাহিনীটা পুরো উল্টো, ওখানে ভুল করা আছে, মানে এটাকে এটাতে দিয়েছে, ওটাকে এইটাতে দিয়েছে। বোঝা গেল কি বললাম? সরলের জায়গায় হবে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, আর যৌগিকের জায়গায় হবে যে প্রোটিন এবং অপ্রোটিন অংশ বা যেটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ, সেই প্রস্থেটিক গ্রুপ নিয়ে গঠিত। বোঝা গেল কি বললাম? তাহলে ওটা একটু ইন্টারচেঞ্জ করে নে জায়গাটা, বই যারা এনেছিস তারা একটু ইন্টারচেঞ্জ করে নে। ওটা মানে এটাকে এটার সাথে জুড়েছে, এটাকে এটার সাথে জুড়েছে। আচ্ছা, তাহলে সরল গঠন, তাহলে এখানে যেটা কারেকশন করলাম আমরা একটু আগে, যে সরল গঠনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত প্রোটিন, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত প্রোটিন। সেকেন্ড, অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত প্রোটিন, সেটা হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন প্লাস যখন অপ্রোটিন অংশ যুক্ত হয়, অপ্রোটিন অংশ, আর এই অপ্রোটিন অংশটাকেই আরেকটা নাম বলা হয় প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ যখন এই দুজন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় জটিল গঠন বা যৌগিক গঠন। আর লব্ধ প্রোটিন মানে হচ্ছে এটাই, এটা একটা স্ট্রাকচার তো প্রোটিনের, ঠিক আছে, এটা একটা স্ট্রাকচার বা এটা একটা বলতে এটা একটা প্রোটিন। এই প্রোটিনটার ওপর আমি কোন একটা কিছু কার্য করলাম, ঠিক আছে, কোন কার্য, কার্য বলতে কিরকম, যে এই প্রোটিনটার উপর আমি কোন রিয়াকশন করালাম, রিয়াকশন করার পর দেখা গেল যে এইরকম একটা জিনিস তৈরি হলো। বুঝালো কি বললাম? যে রিয়াকশন করার পর দেখা গেল এইরকম প্রোটিনটা ছিল, এইরকম একটা জিনিস গঠন হলো। তাহলে এই যে অংশটা পেলাম এটা কি প্রোটিন নয়? এটাও তো প্রোটিন। তাহলে এই যে প্রোটিনটা পেলাম এটাকে বলা হয় লব্ধ প্রোটিন। বোঝা গেল কি বললাম? আমি এইরকম একটা প্রোটিন নিয়েছিলাম, এই প্রোটিনটা আমি কোনো কেমিক্যাল রিয়াকশন করালাম, রিয়াকশন করার পর ভেঙে গিয়ে এইরকম একটা প্রোটিন অংশ পেলাম। এই যে প্রোটিন অংশটা পেলাম এটাকেই বলা হয় লব্ধ প্রোটিন। বোঝা গেল? প্রাথমিকভাবে লব্ধ প্রোটিন সম্পর্কে শুধু এইটুকুই জেনে রাখ যে প্রোটিন ভেঙে গিয়ে যে প্রোটিন অংশ তৈরি হয়, প্রোটিন ভেঙে গিয়ে যে প্রোটিন অংশ পাওয়া যায় সেটাই হচ্ছে লব্ধ প্রোটিন। এবার যখন লব্ধ প্রোটিন আমরা পড়ব তখন ওর বিস্তারিত পড়ব যে ওটা মানে কি উদাহরণ বা কি কি আছে বা কি ধরনের পাওয়া যায়। যেমন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত এই প্রোটিনগুলো রয়েছে,
এবার প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ, এই জায়গাটাতে একটু আসি। অপ্রোটিন অংশ কেমন? যেমন প্রোটিনের সাথে যুক্ত হতে পারে লিপিড। কি বললাম? প্রোটিনের সঙ্গে যুক্ত হতে পারে লিপিড। তাহলে লিপিডটা তো প্রোটিন নয়, তাহলে এটা অপ্রোটিন অংশ। তাহলে এখানে লিপিডটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ, বোঝা গেল? আবার প্রোটিনের সাথে যুক্ত হতে পারে শর্করা বা কার্বোহাইড্রেট, যেটাকে আমরা সাধারণত বলি গ্লাইকোপ্রোটিন। এই যে, তাহলে ওখানে হচ্ছে শর্করাটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। আবার যেমন রয়েছে নিউক্লিয় প্রোটিন, প্রোটিনের সাথে যুক্ত হতে পারে নিউক্লিক অ্যাসিড, সেটাকে আমরা বলি নিউক্লিয় প্রোটিন। যেমন ডিএনএ যখন গঠিত হয় বা বলতে পারি যখন ক্রোমোজোম গঠন হয়, তখন ওখানে এক ধরনের প্রোটিন পাওয়া যায় যাকে বলা হয় হিস্টোন প্রোটিন, তাই তো? ডিএনএ পেঁচিয়ে গঠন করার সময় অরিজিনালি ক্লাস 10-এ হিস্টোন অক্টামার গঠনটা বইতে এইরকম ছিল, দেখতে পাবি তো। এইরকম করে আঁকা ছিল স্ট্রাকচারটা, দিয়ে এইরকম করে যেতে 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 এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় হয়ে গিয়ে শেষে এইরকম একটা গঠন ছিল। আর এইখানে এইগুলোতে প্রোটিনগুলো অবস্থান করেছিল। এই যে এখানে প্রোটিনগুলো, তাহলে ডিএনএ যেটা সেটা নিউক্লিক অ্যাসিড কিনা, আর এইখানে রয়েছে কি হিস্টোন প্রোটিন, তাহলে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে ডিএনএ যে গঠনটা, যেটাকে আমরা মানে প্রোটিনে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। এই যে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিনের স্ট্রাকচার না? কারণ এখানে প্রোটিনও থাকছে, আবার নিউক্লিক অ্যাসিডও থাকছে, বোঝা গেল? তাহলে এই যে গঠনটা, এটা হচ্ছে একটা বলতে পারি যৌগিক প্রোটিন, মানে প্রোটিন তার সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত, বোঝা গেল? তাহলে এই যখন আমরা পড়বো যৌগিক গঠন বা জটিল গঠনটা, তখন আমরা ওখানে পাবো যে লিপিড যদি যুক্ত হয়ে থাকে তাহলে সেই প্রোটিনটাকে কি বলা হয়, আর তার উদাহরণ কি, তার কাজ কি। আবার যদি শর্করা যুক্ত থাকে তাহলে সেই প্রোটিনটাকে কি বলা হয় এবং তার সাথে তার কাজ কি। নিউক্লিক অ্যাসিড যদি যুক্ত থাকে সেই প্রোটিনকে নিউক্লিয় প্রোটিন বলা হয়, তার কাজ কি। এইরকম আমরা প্রত্যেকটা গঠন আমরা জটিলের দিকে পাবো। আবার যখন আমরা প্রোটিনগুলোকে রিঅ্যাকশনের মাধ্যমে ভাঙবো, তখন প্রোটিওস পাবো, প্রোটিনের বিভিন্ন লব্ধ প্রোটিনগুলো পাবো, সেগুলো পড়বো। আজকে যেটা বিষয় সেটা হচ্ছে সরল প্রোটিন, যেটা আমি বললাম যে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত যে প্রোটিন, তাকে বলা হচ্ছে সরল প্রোটিন। তাহলে এই সরল প্রোটিন বিষয়টা একটু আসি, দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সরল প্রোটিন যেটা, এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন আমি বলি, ফার্স্ট আমরা পাই পলিপেপটাইডের সংখ্যা। পলিপেপটাইড সংখ্যা, পলিপেপটাইড চেন কতগুলো আছে সেই সংখ্যার উপর ভিত্তি করে সরল প্রোটিনকে ভাগ করা হয়। খুবই সহজ জিনিস। যখন পলিপেপটাইডের সংখ্যা বা পলিপেপটাইড চেনের সংখ্যা 1, একটাই পলিপেপটাইড চেন, ওটা দিয়ে গঠিত প্রোটিন, এই যে একটাই সংখ্যা, তখন সেটাকে বলা হয় মনোমেরিক প্রোটিন। মনোমেরিক প্রোটিন। যখন পলিপেপটাইডের সংখ্যা 1, এর একটা এক্সাম্পল যদি বলি তাহলে হচ্ছে সাইটোক্রোম, পুরোটাই লিখে দিই, সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি প্রোটিন একটা মনোমেরিক প্রোটিনের উদাহরণ।
সাইটোক্রোম সি প্রোটিন। বললাম সরল প্রোটিনকে বিভিন্ন ভিত্তিতে ভাগ করা হয়, তার মধ্যে একটা ভিত্তি হচ্ছে পলিপেপটাইডের সংখ্যা। পলিপেপটাইডের সংখ্যা যখন 1, তখন সেই সরল প্রোটিনকে বলা হয় মনোমেরিক প্রোটিন, যার একটা উদাহরণ বললাম কি সাইটোক্রোম সি। কত কিছু করার নেই, শুধু লিখ সাইটোক্রোম সি এনার্জি প্রডিউস করে কোষের মধ্যে। অত কিছু লিখে কি করবি, শুধু তোদের বোঝানোর জন্য পুরোটা ব্যাখ্যা করে দিলাম। সাইটোক্রোম সি কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনার্জি প্রডিউস করে, ঠিক আছে। চল আচ্ছা, যখন পলিপেপটাইড চেন দুটো, তখন তাকে বলা হয় ডাইমেরিক স্ট্রাকচার। ডাই মানে 2, ডাইমেরিক প্রোটিন। যখন পলিপেপটাইডের সংখ্যা 2, এর একটা এক্সাম্পল হচ্ছে ট্রান্স অ্যামাইলেজ। ট্রান্স অ্যামাইলেজ TRANS AMYLASE ট্রান্স অ্যামাইলেজ ডাইমেরিক প্রোটিন। মানে এর মধ্যে পলিপেপটাইডের সংখ্যা 2, ডাইমেরিক প্রোটিন ট্রান্স অ্যামাইলেজ। ট্রান্স অ্যামাইলেজের একটা কাজ আছে। এই ট্রান্স অ্যামাইলেজ প্রোটিন কি করে জানিস? এর ফাংশন হচ্ছে, এর ফাংশন হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রডিউস। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রডিউস, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। প্রাইমেরিক হলো, এবার হচ্ছে ট্রাইমেরিক, 3টা অ্যামাইনো অ্যাসিড, এই সরি 3টা অ্যামাইনো অ্যাসিড কি বলছি, 3টা পলিপেপটাইড চেন, ট্রাইমেরিক প্রোটিন। মানে 3টা পলিপেপটাইড চেন। এর যদি একটা এক্সাম্পল দেখি, এর এক্সাম্পল হচ্ছে হিমেরিথ্রিন। হিমেরিথ্রিন হিমেরিথ্রিন নামটা মানে একটা হিমোগ্লোবিনের সাথে মনে হচ্ছে না সংযোগ, মানে ওই টাইপের আর কি নামটা, হিমোগ্লোবিন হিমেরিথ্রিন, এটা ওইরকমই মনে হচ্ছে আর কি নামটা, আর কি কাছাকাছি। তো হিমেরিথ্রিন যেটা প্রোটিন, এই প্রোটিনটার কাজ কি, বা এই প্রোটিনটা আমরা কোথায় দেখতে পাই? যদি আমরা এই প্রোটিনটার একটু ডিটেইলসটা জানি, এই প্রোটিনটা মেরিন, মেরিন মানে হচ্ছে সামুদ্রিক, মেরিন, মেরিন যে ইনভার্টিব্রেটস, ইনভার্টিব্রেটস মানে কি? আমাদের কি আছে রে, আমাদের কিছু এরকম দাঁড় করে রেখেছে, কি আছে? মেরুদণ্ড বা শিরদাঁড়া। তাহলে আমরা ভার্টিব্রেটস, আমাদের শিরদাঁড়া রয়েছে ও মেরুদণ্ডী, যাদের শিরদাঁড়া নেই, ঠিক আছে। আর শিরদাঁড়া নেই কিন্তু ওটার একটা স্পেশাল, যেটা হচ্ছে কি মেরিন হতে হবে, মানে সামুদ্রিক। তাহলে সামুদ্রিক অমেরুদণ্ডী যে প্রাণী, ঠিক আছে, ওটা। অ্যান্ড সার্টেন ব্যাকটেরিয়া, মানে সব ব্যাকটেরিয়া নয়, কিছু কিছু
সার্টেন ব্যাকটেরিয়া। তাহলে বললাম মেরিন ইনভার্টিব্রেট, সামুদ্রিক অমেরুদণ্ডী, আর কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে এই প্রোটিনটা পাওয়া যায়, হিমেরিথ্রিন। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটাই, ওই যে বললাম নামটা কেমন একই একই লাগছে। হিমোগ্লোবিন আমাদের শরীরে কি করে? অক্সিজেন সরবরাহ করে। এই হিমেরিথ্রিনও করবে, কিন্তু ওটা তো আমাদের নেই, ওটা কার আছে? এদের আছে। তাহলে এদের অক্সিজেন সরবরাহ করবে, ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোর, এবং জমাও করবে। স্টোর, ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোর অক্সিজেন। অক্সিজেন সঞ্চয় এবং সরবরাহ করে কাদের ক্ষেত্রে? ওই মেরিন ইনভার্টিব্রেটস আর সার্টেন ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অক্সিজেন সরবরাহ এবং সঞ্চয় করে থাকে। টেট্রামেরিক। 4 হচ্ছে 4টা পলিপেপটাইড নিয়ে, এটাকে বলা হচ্ছে টেট্রামেরিক। টেট্রামেরিক প্রোটিন। টেট্রামেরিক প্রোটিন 4টা পলিপেপটাইড নিয়ে গঠিত। আচ্ছা, দেখি বুদ্ধি খাটাতে পারে কিনা। এর একটা উদাহরণ আমরা কেউ জানি? এর উদাহরণ, টেট্রামেরিক প্রোটিনের উদাহরণ 4টা পলিপেপটাইড নিয়ে গঠিত। হিমোগ্লোবিন একটু আগে তো দেখালাম, 2টো আলফা 2টো বিটা দেখালাম না? তো টেট্রামেরিক প্রোটিনের একটা উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। এর বাকি হিমোগ্লোবিন আর কি বলবো, হিমোগ্লোবিনের সম্পর্কে তো একটু আগে লিখালাম, 2টো আলফা 2টো বিটা নিয়ে গঠন হয়। তারপরে বললাম যে এটা 4টা পলিপেপটাইড। হ্যাঁ, এটা হচ্ছে একটা কোয়াটারনারি স্ট্রাকচার, বলে তো দিলাম একটু আগে, হিমোগ্লোবিন। আচ্ছা, এবার হিমোগ্লোবিনে ঢুকতে গিয়ে লাস্ট যেটা বলে শেষ করব, হিমোগ্লোবিনের যে 4টা পলিপেপটাইড চেইন ছিল, সেই 4টা পলিপেপটাইড চেইনের নাম কি ছিল? 2টো আলফা 2টো বিটা। 4টায় কি আলফা ছিল? 4টায় কি বিটা ছিল? তাহলে মিশ্রণ ঘটেছে না? তো এই মিশ্রণ ঘটার দরুন এই টেট্রামেরিক যে প্রোটিনটা, এইটাকে 2টো ভাগে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে হোমোমেরিক, আর একটা হচ্ছে হেটারোমেরিক। হেটারোমেরিক অর্থাৎ এটা বুঝার আর কিছু নেই। হোমোমেরিক প্রোটিন হচ্ছে সব পলিপেপটাইড চেনগুলো একই, আর হেটারোমেরিকের ক্ষেত্রে পলিপেপটাইড চেনগুলো আলাদা আলাদা। যেমন হেটারোমেরিক চেনের দিয়ে গঠিত, মানে হেটারোমেরিক প্রোটিনের একটা উদাহরণ যেমন আমি বললাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তেমন হোমোমেরিক প্রোটিনের একটা উদাহরণ বিটা গ্যালাক্টোসাইডেজ। এখানেও 4টা পলিপেপটাইড থাকে, কিন্তু পলিপেপটাইড গুলো সবগুলো একই। এই যে বিটা গ্যালাক্টোসাইডে যে পলিপেপটাইড গুলো রয়েছে, প্রত্যেকটা পলিপেপটাইডে 1023টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে এর মধ্যে রয়েছে টোটাল 4টা পলিপেপটাইড চেন। পলিপেপটাইড চেন, 4টা পলিপেপটাইড শৃঙ্খল রয়েছে এর মধ্যে। আর এই চেনগুলোর মধ্যে
অবস্থান করছে 1023টা করে অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটাতে। একটা পলিপেপটাইড চেনে 1023টা করে, ঠিক আছে? তাহলে এইরকম 4টা টোটাল এবার কর, তাহলে 4000, 1000 করে 4000, আর 23 4 কত হচ্ছে? 4 কুড়ি 80, আর 3 দুগুণে 6, 92। তাহলে 1092, এই 4092টা টোটাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে 4092টা অ্যামাইনো অ্যাসিড মিলে, যেটা হচ্ছে 4টা পলিপেপটাইড চেন মিলে গঠন করছে একটা প্রোটিন, যার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। বিটা গ্যালাক্টোসাইডেজের কাজ কি জানিস? দুধ ফাটা দেখেছিস? অন্য কিছু ভাবিস না, মানে দুগ্ধ যে ফাটানো হয়, যে দই তৈরি করা হয়, দেখেছিস তো? হ্যাঁ, তো দুধের মধ্যে একটা জিনিস থাকে, কি থাকে বলতো? ল্যাকটোজ। ল্যাকটোজ থাকে কি না? তো ল্যাকটোজ হচ্ছে একটা শর্করা, ঠিক আছে? ল্যাকটোজ হচ্ছে কি? শর্করা। তো ওই যে ল্যাকটোজ শর্করাটা, ওই ল্যাকটোজ শর্করাটাকে ফাটানো হয় এটা দিয়ে। বিটা, ওটা ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া বললাম আমি, এটা প্রোটিন একটা বললাম। আর আচ্ছা, আর একটা কাজ বললাম তোদের প্রথমে লিখেছিলাম, প্রোটিন অ্যাক্ট অ্যাজ এ এনজাইম। প্রোটিন উৎসেচক রূপেও কাজ করে। বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকটোজ শর্করাকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করে। তো আর লিখলাম না, তোরা লিখে নিতে পারিস যে বিটা গ্যালাক্টোসাইডের যে কাজ বা ফাংশনটা হচ্ছে এটাই, যে ল্যাকটোজ যে শর্করা, ওই ল্যাকটোজ শর্করা লিখবি কিভাবে জানিস? এইরকম লিখবি, ল্যাকটোজ দিয়ে এরকম করবি, দিয়ে লিখ বিটা গ্যালাক্টোসাইডেজ, দিয়ে এখানে লিখবি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এই দুজনকে তৈরি করে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ভেঙে দিয়ে। এটাই হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডের কাজ আর কি, এর কাজ। আর হিমোগ্লোবিনের কাজ তো তোরা জানিস, অক্সিজেন পরিবহন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। মুখ চোখ দেখে মনে হচ্ছে ন্যাকড়া হয়ে গেছে সব, ব্রেন যেমন কেমন ট্রিং ব্রিং করছে, নিতে পারছিস না। যদিও সরল প্রোটিনের আর কিছুই নেই বলা চলে, মুখে মুখে শুধু একটু বলে দিচ্ছি। এর আরেকটা ভাগ তোরা পাবি বইতে, যে আকৃতি অনুযায়ী, ঠিক আছে? আকৃতি অনুযায়ী একে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লম্বাটে বা সরল রৈখিক, আর একটা হচ্ছে গোলাকার গঠন। তো সরল রৈখিক যেটা, ওটাকে বলা হয় ওটাকে বলা হয় ফাইব্রাস স্ট্রাকচার, ফাইব্রাস। আর যেটা হচ্ছে গোলাকার, ওটাকে বলা হয় গ্লোবিউলিন স্ট্রাকচার। যেমন ওই গোলাকার গঠনটা যেটা, তার মধ্যে উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন। বুঝা গেল? হিমোগ্লোবিন ওই 4টা পলিপেপটাইড নিয়ে গোলাকার আকার ধারণ করে। তো আকৃতি অনুযায়ী আবার হিমোগ্লোবিন পড়বে গোলাকারের মধ্যে, মানে গ্লোবিউলিন প্রোটিনের মধ্যে। আর ফাইব্রাস যেটা, ওই ফাইব্রাসের মধ্যে যেমন পড়বে কোলাজেন, ক্যারাটিন। এই যেমন নখে চুলে ক্যারাটিন প্রোটিন থাকে, কোলাজেন যেমন আমাদের স্কিনে থাকে, এরা হচ্ছে লম্বা তন্তুর নেই স্ট্রাকচার। আর কোলাজেন আর ক্যারাটিন এরা যেমন শরীরে দৃঢ়তা দেয় বা শক্তি প্রদান করে আর কি, মানে এই যে একটা শক্ত গঠন করছে, এটা হচ্ছে কোলাজেন, ক্যারাটিন, এরা দিয়ে থাকে। বোঝা গেল? আর যেটা বললাম গ্লোবিউলিন বা গোলাকার স্ট্রাকচার, যেমন আমি বললাম হিমোগ্লোবিন স্ট্রাকচার। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের টোটাল সরল প্রোটিন। এর বাইরে সরল প্রোটিন আর নেই, ছায়াতে তো নেই, আর সাতটাতে যেটুকু আছে বলে দিলাম। দ্যাটস ইট, এইটুকুই।